ওইটা কি? ওইটা কি ভাইয়ার গাড়ি? আরিশার চিৎকার বুকের ভেতরে ধ্বনি তুলে কাঁপিয়ে দেয় বাকিদেরও। সাদাফ রাফি দৌড়ে যায় সেই দিকেই। চোখে না দেখেও তারা বুঝে গেছে হাড়ের ভেতর অনায়াসেই ঢুকে গেছে সেই ভয়াবহ সত্যি, যেটা তারা কল্পনায়ও ভাবতে নারাজ। গাড়িটা কাদার মধ্যে হেলে পড়ে আছে, একপাশে হালকা ভাঙচুর। মাথার মাঝে বাজে বাজে দৃশ্য ঘুরছে রাফিদের, শরীরটা তার জমে যাচ্ছে যেন। আরিশা এক হাতে ফোন ধরে আছে, অন্য হাতে মুখ চেপে কান্না চেপে রাখার ব্যর্থ চেষ্টা করছে, তবুও পারছে কই। চোখের জলে সব কিছু ধুয়ে মুছে যাচ্ছে। সাদাপ নড়তেও পারছে না। কেন একা ছাড়লো তার ভাইকে? এমন পরিস্থিতির সাথে তো তারা পরিচিত নয়। সেও ভাইয়া বলে চিৎকার দিয়ে ওঠে। কতই বা বয়স ওদের। রাফিদ যা একটু বুঝে, সাদাপ তো তাও বুঝে না। ম্যাচুরিটি নেই বললেই চলে। কেমন বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। রাফিদের গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। ভাইকে নিয়ে অভিমান ছিল, দূরত্ব ছিল, কিন্তু ভালোবাসাটা সেই তো পাহাড়ের মতো স্থির ছিল, এখনও আছে। আল্লাহ চাইলে আগামীতেও থাকবে ইনশাল্লাহ, চিরকাল থাকবে। কিন্তু যদি ভালোবাসার ভাইটাই না থাকে? না না, রাফিদ আর ভাবতে পারে না। অসাড় হয়ে আসা শরীর নিয়েই ব্রিজ থেকে নেমে রাস্তায় আসে। রাস্তার সাইড বেয়ে নেমে যায় নদীর দিকে। ভাইয়ের দেখা দেখি সাদাপও একই কাজ করে। উষা আর এগোতে পারে না, দুই পা যেন পাথরের মতো স্থির। চোখের সামনে ঝাপসা সব কিছু। সাগর ভাইয়ের গাড়িতে বলা তখনকার কথা, মানাতে চাচ্ছি তোকে, থাকতে থাকতে স্বামীর কদর কর। কে জানে একসময় ঝগড়া করার জন্যও খুঁজে পাবি না। কার মৃত্যু কখন কিভাবে হয় বলা যায় না। মরার আগে অন্তত ক্ষমা চাইতে দে। অনেক অন্যায় করেছি তোর সাথে। এখনো কানে বাজছে। কেন বাজছে? সেই তিক্ত কথাগুলো তো উষা শুনতে চায় না। উষা আর কিছুই বোধগম্য করতে পারল না। চারদিকে শুধু কান্না আর চিৎকার। আরিশার গলার আওয়াজ ছাড়া আর তার নিজের বুকের মধ্যে বজ্রপাতের মতো ধুকপুক করা হৃদযন্ত্রের শব্দ ছাড়া কিছুই অনুভূত হচ্ছে না তার। উষার চোখ বন্ধ হয়ে আসে, ধপ করে পড়ে যায় মাটিতে, জ্ঞান হারায় মুহূর্তেই। শরীরটা নিথর। একটা পাখি যেমন ঝড়ের মধ্যে গাছ থেকে পড়ে যায়, ঠিক সেইভাবেই পড়ে আছে সে। ঠিক তখনই ছোটন তার বাইক নিয়ে সেখানে উপস্থিত হয়। কোনো মতে নেমে এগিয়ে আসে সেখানে। উষাকে মাটিতে পড়ে থাকতে দেখে তার বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে, কপালে ঘাম জমে, চিৎকার করে ওঠে। সে ধপ করে বসে পড়ে উষার সামনেই, ঝুঁকে এসে গালে হাত ছোঁয়ায়। ছোটন হয়তো বুঝছে এই মুহূর্তে তার সামনে কেবল একটা নিথর শরীর পড়ে আছে, কিন্তু সে এটা হয়তো বুঝতে পারছে না একটা হৃদয় হয়তো ঠিক তখনই ভেঙে চুরমার হয়ে গেছে। ছোটনের চিৎকারে আরিশা পেছনে তাকায়, ছুটে আসে বোনের দিকে। হাঁটু মুড়ে বসে পড়ে বোনের সামনে, মাথাটা নিজ দায়িত্বে কোলে তুলে নেয়। বড় অসহায় লাগছে তার। কারো বুকে মাথা রেখে বুক ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করছে। সে কান্না মিশ্রিত গলায় হেসকি তুলতে তুলতে বলে, মামা, তুমি ভাইয়ার কাছে যাও। ওই নিচে ভাইয়ার গাড়ি। ছোটন কথা বাড়ায় না। উষার তো একটু পর হলেও জ্ঞান ফিরে আসবেই। তবে সাগরের কি হলো? সে নিচে নামতে যায়, কিন্তু তার আগেই সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এসে উপস্থিত হয়। সাগরের গাড়িটা নদী থেকে তোলা হয়েছে। সাগরের অবস্থাও ভয়াবহ, হাত পা কাদায় মাখামাখি। কোথায় আঘাত লেগেছে বুঝা দেয়। অ্যাম্বুলেন্সও এসে পৌঁছেছে, তাকে ইমার্জেন্সি হসপিটালে নিতে হবে। এতক্ষণে সাদাপ এগিয়ে আসে উষা আর আরিশার দিকে। সাদাপ এসে বসতেই আরিশা এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার বক্ষে। সাদাপও কাঁদছে, গাল বেয়ে সেই পানি পড়ছে আরিশার মাথায়। গালিবার নেহাল এলো সবেমাত্র। প্রাণপ্রিয় বন্ধুর এমন বেগতিক অবস্থা দেখে ওদের হৃদয় কেঁপে উঠল। এমনটা তারা কখনোই আশা করেনি। যেই ছেলেটা সর্বদা সকলকে আগলে রেখেছে, তার কেন এমন হবে? এই তো কিছুদিন আগে মাত্র সুস্থ হয়ে দেশে ফিরল, ভালোবাসার মানুষের সাথে পবিত্র সংসার গড়ার আকাঙ্ক্ষায়। গালিবার নেহাল ব্রিজে পৌঁছে সাগরকে এমন কদ্রমাক্ত আর রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হঠাৎ করেই থমকে গেল। নিস্তব্ধতা যেন চারপাশে চেপে ধরল দুজনকে। দুজনের হৃদয় সাগরের এমন পরিণতিতে কেঁপে উঠল। গা ছমছম করছে, বুক ক্রমশ ভারী হয়ে আসছে। প্রিয় বন্ধুর রক্তে ভেজা অবস্থা, যন্ত্রণায় কন্দনরত মুখ, এই দৃশ্য তাদের কাজ ঝাঁকিয়ে দিল। কিছু বলতে পারছে না তারা, শুধু চোখের জল গড়িয়ে পড়ছে আর মন অবাক বিস্ময়ে ভরে উঠছে।
এমন অবস্থায় তাদের ভেতর এক অদ্ভুত ব্যথা জেগে উঠল। মৃত্যুর সাথে এত কাছাকাছি এসে সত্তা যেন নিজেকেই হারাতে চাইছে। গালিবের গলা থমকে গেল, আর নেহালের চোখ আর্দ্র হয়ে গেল। এই মুহূর্তে সবকিছুই স্তব্ধ, চারপাশটায় শুধু বেদনার নীরব চিৎকার। সাগরের গাড়িটা নদী থেকে তুলতেই সময় লেগে গেছে একটু বেশি। সাগরকে ধরে দ্রুত অ্যাম্বুলেন্সে তোলা হয়। উষাকে এখনও জ্ঞান ফেরানো হয়নি, থাকে সে ওভাবেই পড়ে। আরিশা ভাইকে দেখে যেন প্রাণ ফিরে পেল, দৌড়ে ছুটে গেল ভাইয়ের কাছে। দেখো কি হয়ে গেল, ভাইয়ার এই অবস্থা কে করলো? নেহাল যেন আরিশার কান্নায় সম্মিত ফিরে পায়, কাপা গলায় বলে, সময় নষ্ট করা যাবে না, দ্রুত হসপিটালে যেতে হবে। নেহালের কথা মতো তাই করা হলো। নির্জন পথ ধরে সাইরেনের শব্দ তুলে অ্যাম্বুলেন্স এগিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। সাগরের অবস্থা কেমন তাদের জানা নেই। গাজীপুর সদরে পৌঁছে যে হসপিটালটায় সামনে পড়বে ওটাতেই নিয়ে যেতে, তারপর না হয় দেখা যাবে। মিনিট বিশেকের মধ্যে সাগরকে গাজীপুরের জেনারেল হসপিটালে আনা হলো। একমাত্র এই হসপিটালটাই তাদের হাতের নাগালে। ডাক্তাররা প্রথমে ভাবলেন নর্মাল কেস বুঝি, তবে সাগরের শরীরের কাদা পরিষ্কার করে বুঝতে পারলেন অবস্থা খুবই ভয়ানক। প্রাণ সংশয় আছে। ব্লিডিং বন্ধ করার জন্য যত রকম চেষ্টা করার ডক্টররা করেছেন। অবশেষে এসে ডক্টররা জানালেন, রোগীর গুলি লেগেছে, তাও 2 জায়গায়। মাথায় আঘাত আছে, কপাল কেটে গেছে, বাম পায়ে আঘাত পেয়েছে অনেকটা, ডান হাতের কনিষ্ঠ আঙুলের নখ উঠে গিয়েছে। নেহাল, রাফিদ, গালিব তিনজনেই আটকে ওঠে। গুলি? হ্যাঁ, এটা মোটো অ্যাক্সিডেন্ট কেস না, এটা প্রিপ্ল্যান্ড। আর 2টো গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। একটা বুকের ওপর দিয়ে ঢুকে গিয়ে পিঠের নিচ দিয়ে বেরিয়েছে, আরেকটি বাহু বরাবর হাড় এড়িয়ে বেরিয়ে গেছে। গুলি শরীরে আটকে থাকেনি, আল্লাহর নেয়ামত। তবে তীব্র রক্তক্ষরণ আর শকের কারণে রোগীর অবস্থা সংকটাপন্ন। ওনাকে দ্রুত আপনারা ঢাকায় শিফট করুন। মাথার পেছনের অংশে আঘাতের কারণে কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে, তবে সেটাও চান্স কম। আগে দেখুন রোগী বেঁচে ফিরে কিনা। উষা আরিশাকে জড়িয়ে ধরে কাঁদছে। কিছুক্ষণ আগেই জ্ঞান ফেরানো হয়েছে তার। পাগলের মতো আচরণ করছে আর বলছে, আমার জন্য হয়েছে এসব। আমি তখন কেন এসব বলতে গেলাম? গাড়িতে বসে বারবার উল্টোপাল্টা বলছিলাম। আমি কেন বললাম আপনি মরে গেলেই বা কি? ও আল্লাহ, আমার জন্যই এমন হলো। উষাকে কোনো মতেই শান্ত করা যাচ্ছে না। এদিকে অচেতন সাগরকে নিয়ে চিন্তার শেষ নেই। নেহালের আর রাফিদদের বাড়ি থেকে কল আসছে বারবার। ভিতর থেকে আরও একজন সিনিয়র ডক্টর এসে বললেন, আপনারা এখনো দাঁড়িয়ে? আমরা যতটুকু পেরেছি করেছি। আপনাদের উচিত শীঘ্রই ওনাকে ঢাকায় শিফট করা। যা করার দ্রুত করুন। নেহাল আর গালিব দাঁড়ালো না, তোড়জোড় শুরু করলো ঢাকায় নেওয়ার। ঠিক করলো এভার কেয়ার হসপিটালে নিয়ে যাবে তাকে। ঘণ্টা খানেকের পথ পেরিয়েই সাগরকে এভার কেয়ার হসপিটালে আনা হলো। নিস্তব্ধ রাত আর জনমানবহীন রাস্তা ছিল বলেই হয়তো একটু দ্রুতই পৌঁছাতে পেরেছে। গাজীপুর জেনারেল হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাগরকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভার কেয়ার হসপিটালে শিফট করা হয়। অবস্থা বেগতিক, রক্তক্ষরণ এখনও হচ্ছে। বলতে গেলে অবস্থা এখনও সংকটাপন্ন। প্রাণ সংশয় কাটেনি। সমস্ত আশা ভরসা এখন একজনের উপরেই, মহান রব্বুল আলামিনের। সাগরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আরাফ, শামিনের হাজবেন্ড মাহিদ আর নাবিল ভুইয়াকে জানানো হয়েছে ওনারা আসছেন হসপিটালে। সাগরকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। একজন সার্জন থিয়েটারে যাওয়ার আগে একবার সকলের অবস্থা দেখল। রাফিদকে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, সম্পর্কে কি হয়? রাফিদ কাঁপা কাঁপা গলায় বলল, বড় ভাই, প্লিজ ডক্টর, আমার ভাইকে সুস্থ করে তুলেন, অনুরোধ করছি। ডক্টর মাথা নেড়ে বললেন, দেখুন, গুলি 2টো শরীর থেকে বের হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত টিস্যু আর রক্তনালীগুলো জটিলভাবে জড়িয়ে আছে। রোগীর অবস্থা এখনও ক্রিটিক্যাল। আমরা অপারেশনে যাচ্ছি, তবে রক্তক্ষরণ অনেক হয়েছে। আপনাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের দায়িত্ব হলো কৃত্রিম উপায়ে প্রাণ ফিরিয়ে দেওয়া, তবে আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। আল্লাহকে ডাকুন, প্রার্থনা করুন,
প্রতিটা মুহূর্ত এখন অনিশ্চয়তায়, প্রতিটা নিঃশ্বাস এখন জীবন মৃত্যুর হিসাব করছে। বৃদ্ধ বয়স্ক সিনিয়র সার্জন থিয়েটারে প্রবেশ করার পরেই আরও দুজন সার্জন এলেন। সান্ত্বনাস্বরূপ বললেন, আমরা কাজ শুরু করছি, তবে সৎভাবে বলি, রোগী এখনও ক্রিটিক্যাল। রক্তক্ষরণ অনেক হয়েছে, শ্বাস প্রশ্বাসও দুর্বল, সিচুয়েশন রিস্ক। তবু আমরা চেষ্টা থামাবো না। আশা রাখছি এভরিথিং উইল বি ফাইন, বাট যে কোনো খবরের জন্য নিজেদের প্রস্তুত রাখবেন। আর হ্যাঁ, ক্ষত গভীর। প্রথমে যেভাবে নিলেন, ওনারা জাস্ট রোগীকে প্রাথমিক চিকিৎসা দিলেন, তবে রক্তক্ষরণ বন্ধ হয়নি। অপারেশন 3 ঘন্টা, এমনকি আরও বেশি সময় লাগতে পারে। এখনই কিছু বলা যাচ্ছে না, আপনাদের দোয়া চাই। কথা শেষ করেই ওনারা চলে গেলেন। বাহিরে ভোরের আলো ফুটে উঠেছে। সারা রাত ওদের এভাবেই দৌড়াদৌড়ি করেই চলেছে। এখনও জানে না ভাগ্যে কি আছে, কি জবাব দিবে তার বাবা মাকে। উষার চোখে এখন আর জল নেই, কান্নার তোপে বারবার কেঁপে উঠছে তার শরীর। গালিবার নেহাল গেল পুলিশকে তৃপ্তিশানের বিরুদ্ধে সমস্ত ডিটেলস দিতে। আর সাগরের ফোনে অলওয়েজ কল রেকর্ড অন করা থাকে, সেটা চেক করলেই আসল ক্লু পেয়ে যাবেন তারা। নেহাল, গালিব, সাদাফ, রাফিদ চারজনেই ফজরের নামাজের জন্য বের হয়েছে। আজকে দুহাত তুলে ভাইয়ের জন্য সুস্থতা কামনা করবে। আরিশা উষাও নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। আরাফরাও পৌঁছেছে একটু আগে। কাকে রেখে কাকে ধরবে, সকলের অবস্থায় পাগল প্রায়। হাসপাতালের অবস্থা এখনও ভয়াবহ। ভুইয়াবাড়ি আর খানবাড়ির প্রতিটা সদস্য হসপিটালে উপস্থিত হয়েছে। সিজান ভুইয়া মিনি স্ট্রোকে আপাতত ডক্টরদের পরামর্শে আছেন। গালিবের বাবা মাও এসেছেন। ছেলেটাকে নিজের ছেলেদের মতো স্নেহ করেন। লিপি বেগম এই নিয়ে দুবার জ্ঞান হারিয়েছেন। পরিস্থিতি এমন যে কাকে রেখে কাকে ধরবে, নাকি নিজেকে সামলাবে, সেই জ্ঞানটুকু নেই কারো মাঝে। আলিফার তুবাও তাদের মেয়েকে নিয়ে হাজির। গতকাল রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা। বাড়ির বড় ছেলে বলে আদর যত্নটা একটু বেশি পেয়েছে সাগর। নাহিদ ভুইয়াও তার অসুস্থ শরীর নিয়ে বসে থাকেননি। প্রিয় ভাতিজার বিপদে কিভাবে বসে থাকবে। বোন আর ভাইজির সাথে ছুটে এসেছেন। সবশেষে সব কিছুর জন্য উষা নিজেকেই দোষারোপ করছে। 2 ঘন্টা পেরিয়ে গেলেও সাগরের অপারেশন শেষ হয়নি। চিন্তায় সকলের মাথা ফেটে যাচ্ছে। কেউ কেউ জায়নামাজ নিয়ে বসেছে, তো কেউ কেউ মসজিদের দিকে ছুটছে। মাদ্রাসায় এতিমদের কোরআন পড়ানো হচ্ছে। আল্লাহ যদি এবারের মতো রহম করে। অপারেশন থিয়েটারের এই কাচঘেরা দেয়ালের ওপারে সব কিছুই মনে হচ্ছে থমকে গেছে। ভেতরে চলছে নিঃশব্দ যুদ্ধ। জীবন আর মৃত্যুর মাঝখানে একটানা কয়েক ঘন্টার লড়াই। 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক একসাথে ঝুঁকে আছেন অপারেশন টেবিলের দিকে। সার্জারির নেতৃত্বে আছেন ট্রমা সার্জন ডক্টর তাসিন শেখ। একের পর এক ট্রমাকে সামাল দেওয়া এই অভিজ্ঞ চিকিৎসকের কপালে টেনশনের রেখা স্পষ্ট। সাগরের বুকের ভেতরের গুলির আঘাতটা গভীর, ভেতরের রক্তক্ষরণ যেন থামছেই না। জেনারেল সার্জন ডক্টর ফয়সাল মাহমুদ ইতিমধ্যে বুকের অভ্যন্তরীণ রক্তক্ষরণ রোধে ক্ষতস্থানে সেলাইয়ের কাজ শুরু করেছেন। গুলির প্রবল আঘাতে ছিঁড়ে যাওয়া টিস্যুগুলো নিখুঁত হাতে জোড়া লাগাচ্ছেন তিনি। এই ধরনের জটিল ইনজুরিতে তার অভিজ্ঞতা এখন এই সময়ে সবচেয়ে বড় প্রয়োজন। অপারেশন টেবিলের মাথার দিকে দাঁড়িয়ে আছেন অ্যানাস্থেসিয়ার ডাক্তার ডক্টর সায়েম রিয়াদ। মনিটরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। প্রতি মুহূর্তে সাগরের হৃদস্পন্দন আর রক্তচাপ পরীক্ষা করছেন। তার একটিমাত্র ভুল মানে পুরো অপারেশন থেমে যেতে পারে। ঘড়ির কাঁটায় এগিয়ে চলেছে। থিয়েটারের বাতাসে ভাসছে ক্লোরোফর্ম আর টেনশনের ভারী গন্ধ। বাহিরে অপেক্ষমান সকলের জানা, ভেতরে এই মুহূর্তে 3 জন মানুষের সমন্বিত দক্ষতা আর দায়বদ্ধতার উপর নির্ভর করছে একটি জীবন, সাগরের জীবন। দীর্ঘ 3 ঘন্টা 15 মিনিট পর সাগরের অপারেশন শেষ হয়। প্রত্যেকটা সদস্য তখন অপারেশন থিয়েটারের সামনে। সিজান ভুইয়া, লিপি বেগম, শামিন, রাফিদ, কারোরই অবস্থা ঠিক নেই। তাদের ভেতরের ঝড় অনুভব করার শক্তিও কারো নেই। সিনিয়র সার্জন বের হতেই আলিফ, নেহাল, গালিব ছুটে যায় ওনার সামনে। অস্থির উদ্গ্রীব নয়ন তাদের। শ্বাস নেওয়াই যেন দায় হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। আলিফ কোনোমতে বলল, অপারেশন সাকসেসফুল, রক্তক্ষরণ আমরা নিয়ন্ত্রণে এনেছি।
তবে রোগী এখনও স্টেবল না। পরবর্তী 24 ঘন্টা খুবই ক্রিটিক্যাল। ভিটাল অর্গানগুলো রক্ষা করা হয়েছে, কিন্তু শরীরে অনেক ইনজুরি, রক্তক্ষরণও বেশি হয়েছে। মাথার পিছনে এবং সামনে আঘাত আছে। পিছনের আঘাতের কারণে কোমায় চলে যেতে পারেন তিনি। যদিও সিটি স্ক্যানে দেখা গেছে মস্তিষ্কে রক্তপাত হয়নি। আশা করছি লাক ভালো থাকলে কোমা ঘটিত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। ওনাকে এখন আইসিইউতে শিফট করা হয়েছে। আমরা নজরদারিতে রেখেছি। সব কিছু এখন নির্ভর করছে রোগীর শরীরের রেসপন্সের উপর। ওনার শরীরে সাড়া দেওয়ার প্রয়োজন। এখন আপনারা শুধু দোয়া করে যেতে পারেন, বাকিটা আল্লাহর ইচ্ছা এবং সময় বলে দিবে। ডক্টরের কথা শেষ হতেই সবাই একসঙ্গেই আলহামদুলিল্লাহ বলে উঠলেন। কেউ কেউ সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন, কেউ কেউ বা সবাই আপাতত ফ্লোরেই সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। ডক্টর ফয়সাল মাহমুদ স্তব্ধ হয়ে দেখলেন সবটা। নিজের কথাখানা শেষ করে সামনে কিছুটা এগিয়েছিলেন ডক্টর ফয়সাল মাহমুদ। কী ভেবে আবারও ওদের সামনে এলেন। সবাই তখন মনোযোগ দিয়ে শুনছে ডক্টরের কথা। আর হ্যাঁ, ভিজিটিং আওয়ারে 2 জন দেখা করবেন প্লিজ। আস্তে আস্তে পরে লোক সংখ্যা বাড়ানো যাবে, তবে 2 জনই আলাদা আলাদাভাবে যাবেন। আর হ্যাঁ, শুকরিয়া আদায় করুন এত বড় দুর্ঘটনার পরেও সে দ্বিতীয়বার ওনার মেরুদণ্ডে আঘাত লাগেনি। এবার যদি বাই এনি চান্স আঘাত পেত, অনেক বেশি ক্রিটিক্যাল অবস্থা হতো তার। আমি ভুল না হলে আগে একবার এমন দুর্ঘটনার শিকার হয়েছেন। খেয়াল রাখবেন ভাইয়ের প্রতি। সবাই হতবাক। মেরুদণ্ডের সমস্যা মানে? কবে অসুস্থ ছিল কেউ তা জানে না। গালিবের মনে হলো এখনও এভাবে চুপ থাকা অন্যায়, বিরাট অন্যায়। সবটা জানার অধিকার আছে তাদের, আর সত্যিটা জানা উচিত। গালিব গিয়ে দাঁড়ায় উষার সামনে। ও সবসময় উষার সাথে হেসে খেলে কথা বলেছে, কণ্ঠে মধু ঢেলে কথা বলেছে, কঠোর হয়নি কখনো। আজকে কিছুটা রাগ নিয়েই গম্ভীর স্বরে বলল, সাগর তোমাকে কি কি বলেছে বলো তো? পাই টু পাই বলবে। নিহাল এগিয়ে এলো গালিবের দিকে। গালিব, হচ্ছেটা কি? বাদ দে। গর্জে উঠল গালিব। একদম চুপ থাক তুই, কথা বলবি না। বলো উষা। গালিবের এমন আচরণে উষা ভয়ে কেঁপে উঠল। পর মুহূর্তেই উষা সব বলল, যা সাগর নদীর পাড়ে তাকে বলেছিল। সব শুনে গালিব জিজ্ঞাসা করল, তোমার উত্তর কি ছিল পরে? এসব তো এখানে উপস্থিত সবাই জানে, কিন্তু তোমাকে কেউ মানাতে পারেনি। তবে হ্যাঁ, এসব কারণ ডিভোর্স অবধি যাওয়া কোনো লজিক্যাল কাজ না। তবে সাগর অনেক কিছুই লুকিয়েছে সবার থেকে। তার আগে বলো উষা, তুমি কি অ্যান্সার দিলে? বলেছি আমাকে ঠকিয়েছে কেন, এইসব কোনো যুক্তিসঙ্গত কারণ না। তোমাকে ঠকায়নি সে, বরং সর্বদা তোমাকে আর তোমার পরিবারকে আগলে রেখেছে সে। বিপদ আপদ মুক্ত রেখেছে। তোমার মনে আছে 9-এর এক্সামের পর ফ্যামিলি মিলে নরসিংদী ড্রিম হলিডে পার্কে গিয়েছিলে? সেখান থেকে ফেরার পথে তোমাদের ওপরে অ্যাট্যাক করা হয়েছিল, মনে আছে? মাঝ রাস্তায় যে এক বাস দাঁড়ানো ছিল, সন্ত্রাস আক্রমণ করেছিল। ভিতরে তুমুল ঝগড়া চলছিল, হাতে ছুরি চাপাতি বন্দুক সবই ছিল। সেই ঝগড়া তোমাদের সাথেও হয়েছিল। শেষে কয়েকজন পুলিশ এসে তোমাদেরকে রেস্কিউ করেছিল, সেফলি বাসায় পৌঁছে দিয়েছিল, মনে আছে? উষা অবাক দৃষ্টিতে মাথা নাড়ায়। বাকিরা সবাই অবাক। এসব তো সাগর জানে না, জানানো হয়নি। তাহলে গালিব জানল কি করে? গালিব কাউকে পাত্তা দিল না। সে নিজের মতো করে বলল, সেদিন সেই পুলিশদের সাগরই পাঠিয়েছিল। তোমাকে 2বার অ্যাসিড দেবার চেষ্টা করা হয়েছে, সেসবও সাগরই হ্যান্ডেল করেছে। যেই দোকানদার বাড়িতে ফোন দিয়ে জানিয়েছিল তোমার বিপদের কথা, সেই দোকানদারকেও তোমার উপরে নজরদারির জন্যই রাখা হয়েছিল। তোমার বাবা চাচা সিলেট থেকে ফেরার পথে ভয়ানক অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল, সেখানেও সাগরই তাদের সেফ করেছে। সে দূরে থাকলেও তোমাদের ওপরে তার শকুনের ন্যায় দৃষ্টি সর্বদা ছিল। উষাসহ উপস্থিত সকলের হতবম্ব দৃষ্টি গালিবের ওপরে। নেহাল আবারও ব্যর্থ চেষ্টা চালায়, আচ্ছা হয়েছে, বাকি কথা না হয় সাগরই সবাইকে বলবে, তুই আপাতত চুপ যা। সিজান ভুঁইয়া নেহালের কথা শুনে শান্তি পেলেন না। সাগর সব কিছু স্বীকার করার পরেও ছেলের উপরে আলাদাই একটা রাগ ক্ষোভ ছিল ওনার। এখন সত্যিটা জানা আসলেই খুব দরকার তাদের সকলের। সিজান ভুঁইয়া আর উষা একসাথেই বলে উঠল, থামবে না? গালবি, যা বলার সব বলো। আমার ছেলেটা চাপা স্বভাবের, তাই বলিনি, বা না বলার পেছনে কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে। হ্যাঁ গালিব ভাইয়া, আপনি বলেন, আমি সবটা জানতে চাই। ঠিক বলেছেন আঙ্কেল,
উদ্দেশ্য তো ছিলই, আর সেটা হলো আপনাদের প্রিয় ভাতিজির নিরাপত্তার জন্য এবং পরিবারের জন্যেও। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।